সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, যে যেখানে আছো তোমাদের সকলকে আমাদের এই অনলাইন ক্লাসের দ্বিতীয় ক্লাসে স্বাগতম। আবারও বিধাতার কাছে মহান করুণাময় তার কাছে প্রার্থনা করছি এই দুর্যোগকালীন সময়ে তিনি আমাদের সকলকে ভালো রাখুন। আমরা জানি খুলনার অবস্থাও খুব বেশি ভালো না, তার কাছে প্রার্থনা করি তিনি আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন। এটি একমাত্র তার কৃপার উপরই নির্ভর করে। বন্ধুরা দেখো, আমরা গতকাল অর্থাৎ গত ক্লাসে সামান্য কিছু কথা বলেছিলাম। কেউ কেউ হয়তো সংযুক্ত ছিলা, কেউ হয়তো সংযুক্ত ছিল না। তোমাদের নতুন কলেজের জীবন একদমই ভিন্নভাবে শুরু হলো। এভাবে কলেজ জীবন শুরু হবার কথা ছিল না, কিন্তু যেটাই হোক এটা তো বিধাতার লেখা, তাই তো হয়েছে। প্রথম পত্রের অধ্যায় 2 দিয়ে আমরা শুরু করেছি। গত ক্লাসে যেটা আলোচনা হয়েছিল তার সামান্য একটু রিভিউ করব আমরা। এটা যদি ফেস টু ফেস হতো তাহলে তো তোমাদের কাছে আমি প্রশ্ন করতে পারতাম যে গত ক্লাসেরটা কতটুকু দেখেছো, কিন্তু এখন তো আসলে সেটি আর সম্ভব না। বিধায় আমরা অল্প একটু রিভিউ করে পরবর্তী অংশের মধ্যে যাব। তাহলে আর কথা নয়, আমরা শ্রেণী কার্যক্রমে প্রবেশ করি। দেখো, গতকাল আমরা যেটা শিখতে চেষ্টা করেছি রিভিউ এর মধ্যে, প্রথম ছিল হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। প্রথম আমরা কি শিখেছিলাম? কোয়ান্টাম নাম্বার, কোয়ান্টাম সংখ্যা। এখানে যেটা ছিল, মূল কথাটা ছিল এই রকম, আমরা শুধু কি ওয়ার্ডটা লিখবো আজকে, কারণ যেহেতু এটা আমরা রিভিউতে যাচ্ছি। যে সংখ্যাগুলো দিয়ে পরমাণুতে ইলেকট্রনের দুটো জিনিস কি সঠিক এবং পূর্ণাঙ্গ, আমরা যদি দুটো কথা নিই তাহলে আরো ভালো। আর তোমরা একটু 2-3টার ব্যাপারে যদি বোর্ডের লেখা, গত ক্লাসে বোর্ডটা বোধহয় আমাদের একটু ছোট ছিল, আজকে যতদূর সম্ভব বোর্ডটা বোধহয় পূর্ণাঙ্গ কভার করে কিনা। তাহলে বোর্ড, তোমরা 3টা জিনিস নিয়ে কমেন্টস করবে অন্তত। বোর্ড, শব্দ, লেখা, এবং আমরা যে 2টা ভিন্ন রঙও ব্যবহার করেছি সেই রঙগুলির রিফ্লেকশন ঠিক আছে কিনা, এটা দিয়ে যদি একজন অন্তত একটু কমেন্টস করো তাহলে ভালো হয়। যে ওকে বললেই হবে, তাহলে আমরা বুঝবো যে টোটাল বোর্ডটাও কভার করা যাচ্ছে। আচ্ছা যাক, তাহলে ভালো, অন্তত আমাদের গতকাল আমরা বোর্ডটাকে ল্যান্ডস্কেপ টোটালটা নিয়ে আসতে পারিনি, আজকে অন্তত বোর্ডটাও টোটাল
সম্পূর্ণটাই বোর্ড কভার হয়েছে। তো এখন দেখো আমরা যেটা রিভিউতে যেতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি, কোয়ান্টাম সংখ্যা কি জিনিস, তার মূল কথা কি। পরমাণুতে ইলেকট্রনের সঠিক ও পূর্ণাঙ্গ অবস্থান, এইটা বর্ণনা করার জন্য বা ব্যাখ্যা করার জন্য, এটা বর্ণনা করার জন্য যে সংখ্যাগুলো দরকার। তাহলে কি মূল কথা দুইটা, পরমাণুতে ইলেকট্রনের, তার পরমাণুতে ইলেকট্রনের সঠিক ও পূর্ণাঙ্গ অবস্থান ব্যাখ্যা করার জন্য যে সংখ্যাগুলো, গতকালকে আমরা বলেছি। তো পরমাণুতে ইলেকট্রনের সঠিক এবং পূর্ণাঙ্গ অবস্থান ব্যাখ্যা করার জন্য যে সংখ্যাগুলো লাগবে, অর্থাৎ একটা ইলেকট্রনের প্রপার অ্যাড্রেস দিয়ে আমরা তুলনা করেছিলাম, ঠিকানার যেন অসম্পূর্ণতা না থাকে, অর্থাৎ যিনি চিঠি বন্টন করবেন তার যেন কোনো অসুবিধা না হয় এই চিঠিটা কার। এই জন্য পূর্ণাঙ্গ এবং সঠিক অবস্থান কার, ইলেকট্রনের, কোথায়, পরমাণু। তাহলে পরমাণুর ইলেকট্রনের সঠিক এবং পূর্ণাঙ্গ অবস্থান ব্যাখ্যা করার জন্য যে সংখ্যাগুলি দরকার সেটি হচ্ছে কোয়ান্টাম সংখ্যা। এরপরে ছিল কোয়ান্টাম সংখ্যার সংখ্যা। আসলে কোয়ান্টাম সংখ্যা আমরা বলেছিলাম এটা চারটা। কোয়ান্টাম সংখ্যা কটি? চারটি। কি কি বলেছিলাম? প্রধান কোয়ান্টাম সংখ্যা, এরপরে বলা হয়েছিল সহকারী কোয়ান্টাম সংখ্যা, এরপরে বলা হয়েছিল চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। তাহলে কোয়ান্টাম সংখ্যা ছিল চারটি, প্রধান, সহকারী, চৌম্বকীয় এবং স্পিন বা ঘূর্ণন কোয়ান্টাম সংখ্যা। এই চারটার আমরা প্রথমটা ব্যাখ্যা করেছি গতকাল। প্রধান কোয়ান্টাম সংখ্যাটা আমরা মোটামুটি ব্যাখ্যা করেছি। প্রধান কোয়ান্টাম সংখ্যা কি? সেটা ছিল এইরকম, পরমাণুতে ইলেকট্রনের, কোথায়? পরমাণুতে। কার? ইলেকট্রনের। তাহলে কোথায়? পরমাণুতে। কার? ইলেকট্রনের। কি ইলেকট্রনের? দেখো কি কি হতে পারে। পরমাণুতে ইলেকট্রনের, দেখো পরমাণুতে ইলেকট্রনের কি কি? কক্ষপথ বা শক্তি স্তর, কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট বা এনার্জি লেভেল। তাহলে পরমাণুতে ইলেকট্রনের কি কি? কক্ষপথ বা শক্তি স্তর বা অরবিট। এটা ব্যাখ্যার জন্য, তাহলে কক্ষপথ, শক্তি স্তর, অরবিট ব্যাখ্যার জন্য যে কোয়ান্টাম সংখ্যা সেটি হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা। তাহলে এই চারটার শুধু প্রথমটা দিয়ে আমরা কি পাবো? কক্ষপথ পাবো বা শক্তি স্তর পাবো বা অরবিট পাবো। তাহলে প্রথমটা দিয়ে শুধু কক্ষপথ, শক্তি স্তর বা অরবিট পাবো, এর চেয়ে বেশি কিছু পাবো না। কি বলা হয়েছিল ওখানে? এন দিয়ে প্রকাশ করা হয়। এইটা নির্ধারণ করেছেন বোর্ড। এটা নির্ধারণ করেছেন কে? বোর্ড। এর মান শূন্য হবে না এবং কোনো ভগ্নাংশিক সংখ্যা এরকম কিছুও হবে না। এন নির্ধারণ করেছেন, গতকালকে বলেছি আমরা, মানে এন হচ্ছে এটা সিম্বলিক, নির্ধারণ করেছেন বোর্ড। শূন্য হতে পারে না, ভগ্নাংশ হতে পারে না। এটার মান 0 থেকে n-1 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা। তাহলে এটা 0 থেকে, অর্থাৎ n এর মান, n এর মান, আসলে n এর মান তো 0 হবে না, 1 2 3 4 5 6 7 এই সংখ্যাগুলো হচ্ছে n এর মান। এখন যখন n এর এই মান, তখন এইটাকে বলা হচ্ছে কে, এইটা এল, এইটা এম, এইটা এন, এইটা ও, এইটা পি এবং এইটা কিউ। এই হচ্ছে কটা। তাহলে এল, এ,
কে এল এম এন ও পি কিউ, এটা হচ্ছে কার? এন এর মান। এখন এই এন এর মান যদি কম হয় আর বড় হয়, মনে করো এন এর মান 6, এন এর মান 1, তাহলে কি পার্থক্য? এই এন এর মান যখন 1 থেকে 6 হবে, পরমাণুর কক্ষপথ বা শক্তি স্তরটা বড় হয়ে যাবে। তার মানে এন এর মান পরমাণুর কক্ষপথের বা শক্তি স্তরের আকার নির্ধারণ করে। কি নির্ধারণ করে? আকার। সকল কক্ষপথ গুলি আকৃতিতে গোলাকার, এই জন্য এটা কোনো আকৃতি নির্দেশ করে না, আকৃতি সেম। তাহলে সকল কক্ষপথ গুলো শক্তি স্তর বা অরবিট গুলি গোলাকার, এই জন্য আকৃতি সেম। সকল এন এর মান যেটাই হোক আকৃতি সমান, সকল কক্ষপথ গুলি গোলাকার। শুধু ডিফারেন্স হচ্ছে এটা ছোট এবং বড়, এটা নির্ধারণ করবে। যদি এন এর মান বড় হয়ে যায় তাহলে কক্ষপথ থেকে তার দূরত্বটা বেড়ে যাবে, কক্ষপথ থেকে তার, এবং শক্তিও বাড়বে। মোটামুটি এগুলি বোধহয় ছিল গত ক্লাসের আলোচনা। তাহলে গত ক্লাসে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যাটা মূলত শেষ করেছিলাম। প্রধান কোয়ান্টাম সংখ্যা এটা নির্ধারণ করেছেন বিজ্ঞানী বোর, নিলস বোর। তো প্রধান কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা পরমাণুর কক্ষপথ কি এটা জানবো। আজকে আমাদের মূল আলোচনা হচ্ছে, গত ক্লাসে এটা শুধু ধরা হয়েছিল কিন্তু এটার আমরা ডিটেলস জানি। আজকে আমরা চেষ্টা করব এইটার সম্পূর্ণটাই যাওয়ার জন্য। তাহলে আজকে আমরা যেটা যেতে চাচ্ছি সেটা হচ্ছে কি, সহকারী কোয়ান্টাম সংখ্যা। সহকারী কোয়ান্টাম সংখ্যা। এখন দেখো সহকারী কোয়ান্টাম সংখ্যা কিভাবে আসলো আমরা সেটা আগে একটু হিসাব করি। দেখো যদি আমরা এইভাবে একটা উদাহরণ দিই, একটা দেশ, আমাদের দেশে কি কিছু জেলায় বিভক্ত, জেলা আবার উপজেলায় বিভক্ত। তাহলে আমাদের দেশ কিছু জেলায় বিভক্ত, আমরা জানি। জেলাগুলো আবার কিসে বিভক্ত? উপজেলায় বিভক্ত। দেখো যদি আমরা একটা বিল্ডিং এর কথা চিন্তা করি, প্রতিটা বিল্ডিং কিছু তলায় বিভক্ত, যেমন মনে করি একটা বিল্ডিং। এখন এই বিল্ডিংটা কয়েকটি তলায় বিভক্ত হবে। আবার প্রতিটা তলার মধ্যে কিছু সংখ্যক ফ্ল্যাট থাকতে পারে। একটা তলা যদি বড় হয় বিল্ডিংটা, তাহলে তলাগুলো আবার ফ্ল্যাটে বিভক্ত। তাহলে দেশ জেলায় বিভক্ত, জেলা আবার উপজেলায় বিভক্ত। ঠিক একইভাবে প্রতিটা বিল্ডিং কিছু তলায় বিভক্ত, তলা আবার ফ্ল্যাটে বিভক্ত। দেখো এটা একটা ধারা, একটার পর একটা, একটার পর একটা, এভাবে আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছে। এখন যদি আমরা পরমাণুতে আসি, তাহলে সমস্ত পরমাণুর যত জায়গাটা, এইটা কিছু কক্ষপথে বিভক্ত বা শক্তি স্তরে বিভক্ত। এটা কিসে বিভক্ত? শক্তি স্তরে বিভক্ত। দেখো তাহলে পরমাণু কিছু, এটা প্রধান কোয়ান্টাম সংখ্যায় ছিল শক্তি স্তরে বিভক্ত। প্রতিটি শক্তি স্তর কিছু উপ শক্তি স্তরে বিভক্ত। দেখো তাহলে বিভাজনটা প্রায় একই রকম, প্রায় একই রকম। কি দেশ জেলায় বিভক্ত, জেলা উপজেলায় বিভক্ত, একটি বিল্ডিং কিছু তলায় বিভক্ত, তলা আবার ফ্ল্যাটে বিভক্ত। এই দুইটার উপর দাঁড়িয়ে আমরা এখন আমাদের যেখানে যাবার সেখানে যাচ্ছি। কি পরমাণুর সমস্ত জায়গাটি কিছু শক্তি স্তর বা কক্ষপথে বিভক্ত। পরমাণুর সমস্ত জায়গাটি কিছু শক্তি স্তর বা কক্ষপথে বিভক্ত। শক্তি স্তর আবার উপশক্তি স্তরে বিভক্ত। এই শক্তি স্তর আমরা বলেছিলাম গোলাকার। পরবর্তীতে বিজ্ঞানীরা বলেছেন, একটু দেখো এটা দেখতে পাও কি, দেখো আমার হাতে একটি রিং আছে, এই রিংটা কেমন? দেখো গোল, অর্থাৎ শক্তি স্তরগুলো সব গোলাকার। তো বিজ্ঞানীরা প্রথমে যেটা বললেন, ইলেকট্রনগুলো
বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে। ইলেকট্রন, বোর বলেছেন এটা, ইলেকট্রন নিউক্লিয়াসের চারপাশে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে আবর্তন করে? কে? ইলেকট্রন। কে বলেছেন? বোর। কোনটার জন্য বলেছেন? প্রধান কোয়ান্টাম সংখ্যা। সেটা এইটা। পরবর্তীতে বিজ্ঞানীরা নির্ধারণ করেছেন ইলেকট্রন কোথায়? বৃত্তাকার কক্ষপথ ছাড়া, দেখো এটা কেমন, উপবৃত্তাকার। তাহলে এইটা ছিল বৃত্তাকার আর এটা উপবৃত্তাকার। তাহলে ইলেকট্রন বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারে। বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার। তাহলে এখন ইলেকট্রন বৃত্তাকার ছাড়া উপবৃত্তাকার কক্ষপথে আবর্তন করতে পারবে। উপবৃত্তাকার কক্ষপথ। তাহলে ইলেকট্রন উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। এই দুটো দিয়ে যা দিয়ে, তাহলে এইটাকে যা দিয়ে প্রকাশ করব, উপশক্তি স্তর যা দিয়ে প্রকাশ করব, সেটি হচ্ছে, দেখো সেটি হচ্ছে সহগিক কোয়ান্টাম সংখ্যা। তাহলে আমরা আগে সাজাই, পরে লিখবো কি? পরমাণুর প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। প্রথম কথাটা কি, দেখো তুমি নিজেও বলবো আমার লেখার আগে, দেখি নিজেই পারিস না। সামনে হলে যেটা আমরা পারতাম, সেটা এখন তোমাকে সেলফ ইভালুয়েশন করতে হবে, নিজেই নিজের পরীক্ষা দিবা। কি? পরমাণুর প্রতিটি প্রধান শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক, এটা এক একটার জন্য এক একটা ফিক্সড, এটা নির্দিষ্টই বলবো, কারণ ডিজাইনে যেভাবে থাকবে ফ্ল্যাট ততটা হবে, ইচ্ছে মতো ফ্ল্যাট তৈরি করা যাবে না। এখন যদি কেউ চিন্তা করে যে ছোট একটু জায়গায় অনেকগুলো ফ্ল্যাট করে হবে না, তাহলে এটা নির্দিষ্ট ফিক্সড। পরমাণুর প্রতিটি শক্তি স্তর, দেখো তুমি কি বলবা, পরমাণুর প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত, এটা একটা। ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। এ পর্যন্ত এসে একটি অংশ শেষ হলো, তারপরে মূল অংশ বললাম কি? পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করা হয় যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে, সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে কি? পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ কি? পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে প্রকাশ করা হয়, সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। তাহলে আসো আমরা বিষয়টা লিখি। তাহলে আমরা সহকারী কোয়ান্টাম সংখ্যা কি সেটা জানলাম। কি? পরমাণুতে বা পরমাণুর প্রতিটি শক্তি স্তর, পরমাণুর প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। তাহলে পরমাণুর প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। আবার কারা? ইলেকট্রনগুলো। আবার ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। আমরা ইচ্ছে করে একটু বড় নিচ্ছি, হয়তো তুমি বইটা আরো ছোট পাবা, কিন্তু আমরা একটু বড় করে ফেলছি।
যাতে তোমার সুবিধা হয় মনে রাখার জন্য, কারণ এর পার্ট দুটি। তাহলে পরমাণুর প্রতিটি শক্তি স্তর নির্দিষ্ট সংখ্যক উপশক্তি স্তরে বিভক্ত। আবার কে ইলেকট্রন, ইলেকট্রন সমূহ বৃত্তাকার কক্ষপথ ছাড়া উপবৃত্তাকার কক্ষপথেও আবর্তন করতে পারে। মূল কথাটা আসলে এখন শুরু হবে। তাহলে তুমি যদি এইটুক নাও দাও, নিচের টুকু লেখো তাও চলবে। কি পরমাণুর কি বলবা, এই দুইটা পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ প্রকাশ করার জন্য যে কোয়ান্টাম সংখ্যা ব্যবহার করা হয়। তুমি যদি এটা বাদ দিতে চাও এখান থেকে বললেও চলবে, পারে। পরমাণুর উপশক্তি স্তর, এটুক হলেও চলবে। পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়। তাহলে মূল কথাটা কিন্তু এখান থেকে শুরু হচ্ছে। তুমি এইটুকু পর্যন্ত বললি এনাফ, এটা না হলেও চলবে, কিন্তু এটার থেকে এটাই আসলাম আমরা। তাহলে পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যা দ্বারা প্রকাশ করা হয় তাকে সহকারী কোয়ান্টাম সংখ্যা বলে। তাহলে আমরা মূল জায়গাটা হচ্ছে এখান থেকে এইটুকু। তাহলে পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ কি, পরমাণুর উপশক্তি স্তর বা উপবৃত্তাকার কক্ষপথ যে কোয়ান্টাম সংখ্যা দিয়ে আমরা প্রকাশ করব সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। যতদূর সম্ভব বোধহয় লিখেছি। আমরা চেষ্টা করব যে যত একটু সক্রিয় থাকতে, যেন আমরা মোটামুটি এটা কিছুটা কভার করতে পারি। তাহলে সহকারী কোয়ান্টাম সংখ্যা, তাহলে পরমাণুর উপবৃত্তাকার কক্ষপথ বা উপশক্তি স্তর যা দিয়ে প্রকাশ করব সেটি হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা। আমরা এখন এর কিছু বৈশিষ্ট্যে যাব, কি কি আছে এর মধ্যে। এক, বিজ্ঞানী সোমারফিল্ড প্রকাশ করেন, এটা সোমারফিল্ড এর উপস্থাপন করেন। সোমারফিল্ড হচ্ছেন, সোমারফিল্ড এটি উপস্থাপন করেন। তাহলে বিজ্ঞানী সোমারফিল্ড এটা নিয়ে আসছেন। সহকারী কোয়ান্টাম সংখ্যাকে স্মল এল দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? স্মল এল দ্বারা। তাহলে দুটো, এক, যে বিজ্ঞানী এটা এই সহকারী কোয়ান্টাম সংখ্যা দিয়েছেন তার নাম সোমারফিল্ড, এটাকে তিনি স্মল এল বলেছেন, অর্থাৎ স্মল এল দিয়ে এটাকে প্রকাশ করেছেন। এখন দেখো, স্মল এল দিয়ে যে তিনি প্রকাশ করলেন, এই এল এর সাথে আমরা গত ক্লাসে যেটা শিখেছি এন এর একটি সম্পর্ক আছে। কেন? এখন দেখো, আমরা যদি ব্যাপারটি এইরকম বলি, ধরো এটা 1 2 3 4 5 6 আরেকটা দিই, কারণ আমাদের পরমাণু 7 তলা, তাহলে আমরা 7 তলায় দিয়ে দিলাম 1 2 3 4 5 6 7। কয়তলা? 7 তলা। যদি কেউ এই 7 তলার মনে করো তৃতীয় তলায়, তৃতীয় তলার একজন বললো তুমি কোথায় থাকো, ওই বিল্ডিংটার 3B তে থাকে। কি কোথায় থাকে সে? 3B। তাহলে প্রশ্ন হচ্ছে, ধরে নাও বিল্ডিংটার নাম মানসী, তাহলে কি থাকি, মনে করো তোমার বাড়িটা মানসী বিল্ডিং এর 3B তে থাকে। এর মানে কি? এর অর্থ হচ্ছে সে ওই বিল্ডিংটার তৃতীয় তলার বি ফ্ল্যাটে থাকে। তাহলে আমরা বলেছিলাম যে এটা দিয়ে ফ্ল্যাট পাবো। যদি কেউ বলতো যে আমরা ওই বিল্ডিংটার, শুধু যদি বলতো বি ফ্ল্যাটে থাকি, আর কিছু বললো, শুধু কি বললো বি, তাহলে ঝামেলা কোথায়? হ্যাঁ, একটু ঝামেলা। কি সেই ঝামেলা? তাহলে না তোমার প্রতিটা তলায় গিয়ে নক করতে হবে বি হিন্দিতে, যে
ওরা এই ফ্ল্যাটে বিতে এরা আছে না এখানে আছে না এখানে আছে, তাহলে প্রত্যেকটা যখনই এর পেছনে 3 দেয়া হলো তাহলে তুমি একবারে 3 তলায় চলে যাবা, তাহলে তোমার আর কোথাও যেতে হচ্ছে না, সরাসরি তুমি 3B তে যাবা। তার মানে কোনো ফ্ল্যাটই পাবো না যদি আমরা তলায় না যাই। তাহলে এল কখনো পাবো না যদি আমরা এনে না থাকি। তার মানে একটা কক্ষপথে গিয়ে তারপরে হচ্ছে উপকক্ষপথ। তাহলে কি এল কার উপর নির্ভরশীল? এন এর উপর নির্ভরশীল। এল এর মান এন এর উপর নির্ভরশীল। তাহলে শুধুমাত্র এন দিয়ে আসলে আমরা তেমন এল দিয়ে তেমন মানে কিছু পাবো না। তাহলে এল পাবো কি দিয়ে? এন দিয়ে। তাহলে এন এর কাছে জিজ্ঞাসা করতে হবে কার কথা? এল এর কথা। কি সেই কথা? এখন দেখো এখানে একটা নিয়ম তৈরি হলো কি, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এইটা একটু ব্যাখ্যা করতে হবে। কোনটা? এই থেকে ব্যাখ্যা করব আমরা। এল এর মান কত থেকে? 0 থেকে কি পর্যন্ত? n-1 পর্যন্ত। এর মান এটা, এল এর মান 0 থেকে n-1 পর্যন্ত। এর অর্থ হচ্ছে আগে থেকে ব্যাখ্যা করছি। দেখো তোমাদের কাছে একটা প্রশ্ন করি, আবারও বলছি যে হয়তো সামনে থাকলে আমরা সামনে শুনতে পারতাম। তো তোমরা একটু রেসপন্স করবা। তোমাদের এ পর্যন্ত যে লেখাপড়া করেছো ক্লাস 1 থেকে 10 পর্যন্ত, জীবনে কোনো না কোনো দিন অন্তত 1 থেকে 5 এর মধ্যে রোল ছিল। একা একা হাত তোলো, যে মনে করো ক্লাসে হাত তুললা, তাহলে কি জীবনে তোমার কখনো না কখনো কি হয়েছে? 1 থেকে 5 পর্যন্ত রোল ছিল। এখন আচ্ছা ওকে, তাহলে হয়তো কেউ কেউ হাত তুলেছো, যাই হোক কিছু একটা রেসপন্স করেছো। তো এখন এই যে 1 থেকে 5 পর্যন্ত রোল ছিল, ফ্যাক্টরটা হচ্ছে আমি যখন উচ্চারণ করলাম তখন কিন্তু শুধু 1 বলেছি আর 5 বলেছি, ভেতরের কয়েকটা সংখ্যা বলিনি। কি কি বলিনি? আমি 2 বলিনি, 3 বলিনি, 4 বলিনি, কিন্তু যাদের 2, 3, 4 হয়েছে তারাও কিন্তু হাত তুলেছো। এই হাইফেন এর অর্থ হচ্ছে ইনক্লুডস অল, তার মানে এর ভেতরে যা আছে তার সবগুলো নিতে হবে। এর মানে 1 বিয়োগ 5 তাও না, 1 থেকে 5 এর অর্থ হচ্ছে সবগুলি আছে। তার মানে ভেতরের গুলো ভেতরে লুকায়িত আছে। এই থেকে অর্থ হচ্ছে ওইটা থেকে ওই পর্যন্ত, এই থেকেটা বুঝতে হবে। তাহলে ভেতরের গুলো লিখবো না, তোমার নিজের থেকে বের করতে হবে। ছোট সময় শিখছো না যে 1 থেকে 50 পর্যন্ত জোড় সংখ্যা লেখো, এর মানে কি 1 বিয়োগ 50? না, এর মানে 1 বিয়োগ 50 না, এর অর্থ হচ্ছে স্টার্ট উইথ 1, 1 থেকে শুরু হবে, এর পরে 50 পর্যন্ত যাব। তাহলে 0 থেকে n-1 এগুলো হবে কার? এল এর সাথে জড়িত। এখন আমরা এইটা একটু দেখতে চাচ্ছি। এখন যদি এটার আগে এটা একটু ব্যাখ্যা করি, তারপরে আমরা অন্যটায় যাব। যদি n = 1 হয়, অর্থাৎ কি আমরা এইটা নিউক্লিয়াস, এইটা হচ্ছে n = 1, তার মানে প্রথম শক্তি স্তরে আছে। কোন শক্তি স্তরে আছে? ফার্স্ট এনার্জি লেভেল। n = 1 হলে, n = কি হলে? 1 হলে, দেখো n = 1 হলে l হবে, আগে সূত্র লিখবো। তাহলে l এর মান, তাহলে l হবে 0 থেকে n-1 পর্যন্ত। তুমি সব সময় আগে সূত্র লিখবা, তার প্রথম হচ্ছে সূত্র। তাহলে এই হচ্ছে এল এর সূত্র। তাহলে এল হবে 0 থেকে n-1, এটা অলওয়েজ সেম। এখন আসো n এর মান কতর জন্য? 1 এর জন্য। তাহলে যদি তাই হয় তাহলে এল সমান দেখো কি, এইটা 0। তাহলে 0 থেকে n কত নিয়েছি? n এর মান 1 নিয়েছি। তাহলে 0 থেকে 1-1, তাহলে 0 থেকে 1 বিয়োগ 1। এখন যদি তাই হয় তাহলে কি দাঁড়াচ্ছে? 0 থেকে 0, কেন? 1 বিয়োগ 1 তো 0 হয়।
তাহলে 1 বিয়োগ 1 যখন 0 হয় তাহলে দেখো 0 থেকে 0 মানে কি বড় একটা 0। যদি n এর মান 1 হয় তাহলে l এর মান একটা, কটা? একটা, সেই মানটা কি 0। তাহলে n 1 হলে l এর মান একটি এবং সেটি 0। দেখো আমরা কথাটিকে যদি এইভাবে দিই, এইটা n মান কত 1, এইটা কি প্রধান শক্তি স্তর। তাহলে এটা প্রধান শক্তি স্তর, n এর মান 1, প্রধান শক্তি স্তর, এটাকে আমরা কি বলি। এখন দেখো n এর মান যখন 1 হবে তখন l হচ্ছে কি, এটা প্রধান শক্তি স্তর, এটা উপশক্তি স্তর, উপশক্তি স্তর। এখন যখনই n এর মান 1, উপশক্তি স্তর একটি এবং সেই উপশক্তি স্তরের সংখ্যা মান হচ্ছে 0। আমরা বলেছিলাম 4টা সংখ্যা মান পাবো। তাহলে যখন n এর মান 1 তখন উপশক্তি স্তরের সংখ্যা মান 0। তাহলে সংখ্যা মান এটা একটা মান, 0 মানে কিছুই না তা না, 0 পয়েন্ট আছে। 0 পয়েন্ট মানে কি কিছুই না? না, 0 পয়েন্ট একটা জায়গার নাম, ওই জায়গাটা 0 পয়েন্ট খুলনায় আছে। মনে করো 0 মানে ধরে নাও 0, আমরা কখনো যখন একদম নতুন বাচ্চা হলো নবজাতক, আমরা তার জামা কাপড় কিনে বলি কি 0 সাইজের দেন। 0 সাইজ মানে 0 তো মানে কিছুই না, কিন্তু দোকানদার 0 কে বোঝে 0 সাইজ মানে হচ্ছে সবচেয়ে ছোট যেটা, সেটা তার মানে 0 কিছুই না এখানে, তাই না? 0 হচ্ছে একটা সংখ্যা। তো এখন এই যে 0, তাহলে n এর মান 1 হলে l এর মান একটা পেয়েছি, সেটা কি 0। এখন মনে করো আমরা একটা রূপক উদাহরণ দিই। কেমন কি, ধরে নাও কোন ভদ্র লোক এবং ভদ্র মহিলা ডাক্তারের কাছ থেকে জেনেছেন তাদের একটি বাবু হবে। কি, একটি বাবু হবে। এখন ডাক্তার তাকে কি বলেছেন, যে আপনাদের একটি বাবু হবে। ডাক্তার কি বলেছেন যে আপনাদের এই নামের একটি বাবু হবে? ডাক্তার তো এমন বলেননি যে আপনাদের পরিমল নামে একটি বাবু হবে। এখন এটা তার বলেনি, ডাক্তার বলেছে একটি, তাহলে এল এর মানে একটি। তারা বাসায় এসে ওই বাচ্চাটার একটা সুন্দর নাম তৈরি করে। এখন তাহলে ডাক্তার বলেছে একটি, তাহলে এল এর মান একটি। এই এল এর মান একটির জন্য বিজ্ঞানীরা ওই যে উপশক্তি স্তরটা পাওয়া যায় তার একটি সিম্বলিক তৈরি করেছেন। যেমন একটি বাচ্চা হলে তাহলে আমরা কি যেন নাম দিলাম, মনে করো করিমন। এখন এই যে করিমন, ডাক্তার বলেছেন 1, বাসায় নাম তৈরি হয়েছে করিমন। এখন তাহলে কি দাঁড়ালো, এল এর মান 0, এটা উপশক্তি স্তর, কটা? একটি। সেই উপশক্তি স্তরটা প্রকাশ করা হবে যা দিয়ে তার নাম এস। তাহলে এস হচ্ছে ওর নাম, তার উপশক্তি, এটা হচ্ছে সংখ্যা, কটা পাবো। তাহলে এন এর মান 1 হলে এল কটা হবে সেটা হচ্ছে এইটা, কিন্তু প্রকাশ করবো কি দিয়ে? প্রকাশ করব হচ্ছে এস দিয়ে। ঠিক আছে, এখন আসো আবার এই এসটা আমরা কয় তালায় কোন কক্ষপথে পেয়েছি? প্রথম কক্ষ। ওই বাবুটা কার? আমরা যখন মনে করো তোমাদের বিল্ডিং এর থেকে একটা বাবু কেউ নিয়ে যাচ্ছে, তখন হয়তো তুমি বলো ওইটা না নিচতলার বাবু। তাহলে এই যে নিচতলার বা দোতলার বাবুটা যাচ্ছে, তাহলে এই এস বাবুটাকে পেয়েছি কয় তলায়? দেখো 1 তলায়। তাহলে ওর ভালো নাম আসলে 1s। তাহলে ওর প্রকৃত নাম আসলে 1s। তাহলে যদি n এর মান 1 হয়, l এর মান 0, আর 0 হলে, যেটা l এর মান 0 হলেই s, তাহলে l এর মান 0 হলে s, কিন্তু কি নাম? 1s। তাহলে একটি পেলাম 1s, একটা গেল। এবার দেখো দ্বিতীয়টা, আরেকটিতে যদি যাই, আরেকটি হচ্ছে কি, যদি n সমান সমান 2 হয়, n সমান সমান 2 হলে, তাহলে n সমান সমান 2 হলে l হবে, আগে সূত্র, l হবে 0 থেকে কি n-1 পর্যন্ত। সবার আগে তুমি সূত্র লিখবা। তাহলে n সমান সমান 2 হলে l হবে, সবসময় এইটা, এই সূত্রটা লিখবো। এই যে দেখো এখানে আমরা লিখেছিলাম l হবে 0 থেকে n-1 পর্যন্ত। এবারও তাই, যেহেতু সূত্র তো চেঞ্জ হয় না, a plus b whole square, always same, a square plus twice ab plus b square, that's right। এইটাও তাই, এটার মতোই, কি l হবে
0 থেকে n-1 পর্যন্ত। দেখো যদি n এর মান 2 হয় তাহলে l হবে, তাহলে অতএব l সমান সমান সূত্র কি 0 থেকে কি পর্যন্ত n, n কত 2, তাহলে n 0 থেকে 2 - 1, তাহলে যখন l এর মান n এর মান 2 তখন l 0 থেকে 2 - 1। এর অর্থ কি? এর অর্থ হচ্ছে 0 থেকে 2 বিয়োগ 1 মানে 1, 0 থেকে 1 পর্যন্ত। 0 থেকে 1 মানে কি 0 এবং 1, তাহলে মান দুইটা। কয়টা মান? দুইটা মান, একটা মান 0 আরেকটি মান 1। তাহলে যদি n এর মান 2 হয় তার মানে n এর মান কি হয় 2 হয়, তাহলে n এর মান 2 হলে l এর মান দুটি, একটি 0 এবং একটি 1, দুটি সেপারেট, একদমই আলাদা। তাহলে n এর মান যখন 2 তখন l এর মান আমরা দুটো পেলাম। যদি ব্যাপারটাকে আমরা এভাবে নেই, আগে ছিল এইটা দিয়ে, এখন আমরা n এর মান 2 দিয়ে দেখাবো। দেখো তাহলে n এর মান 2, যদি n এর মান 2 হয় তাহলে আমরা এটাকে l বলি। এখন এটা প্রধান শক্তি স্তর, এটাও প্রধান শক্তি স্তর। এখন n এর মান 2 এর জন্য এই প্রধান শক্তি স্তর, তাহলে এবারে l, এটা উপশক্তি স্তর, একদম একই নিয়মে চলবে। এখন আসো n এর মান যদি 2 হয় তাহলে l এর মান দুটো পেয়েছি, একটা 0 একটা 1, তাহলে মান দুইটা। ওই যে ডাক্তারের কথা বলেছিলাম আমরা, এখন কোন কোন ভদ্রলোক বা ভদ্র মহিলা তারা হয়তো 2-in-1 বাবু, তারা ডাক্তার হয়তো বললেন যে আপনাদের 2-in-1 বাবু হবে, তার মানে কি দুইটা বাচ্চা। তাহলে ডাক্তার বলে দিচ্ছেন আপনাদের দুটো বেবি হবে, আপনারা 2-in-1 পাবেন, তাহলে 2-in-1 মানে দুইটা। এখন ওই দুইটা বাচ্চার নাম তো তারা বাসায় এসে দুটো আলাদা নাম দেবে, ডাক্তার কি বলবে করিমন আর সমীরন এই নামের দুটো হবে না, এরকম দুটো এরকম নাম বলবে না। মনে করো আমরা নাম দিচ্ছি সমীরন, তাহলে কি হলো এই যে দুটো জেনে আসলো, জেনে এসে ওই যমজ বাচ্চা দুটির নাম হয়তো দিল করিমন আর সমীরন, তাহলে এই দুইটা নাম আলাদা দুইটা, তাহলে জানবো দুটো, বিজ্ঞানীরা এদেরকে দুটো ভিন্ন সিম্বলিক দিয়ে প্রকাশ করেছেন। যখন এল এর মান 0 তখন বলেছেন অলওয়েজ এস, যখনই এল এর মান 1 তখন তারা বলেছেন এটা পি। তাহলে যখন এল এর মান 0 তখন এস, যখন এল এর মান 1 তখন পি। এখানে যদি তাহলে তুমি ব্যাপারটা এইভাবে নাও তাহলে কি বলবো আমরা, বলবো হচ্ছে এল সমান সমান 0 হলে এস উপশক্তি স্তর, এল সমান সমান 1 হলে পি উপশক্তি স্তর। এখন তাহলে এল 0 হলে এস উপশক্তি স্তর, এল 1 হলে পি উপশক্তি স্তর। এখন আবার আসো তো দেখো এই এস এবং পি এবার কিন্তু কোথায় পাচ্ছি, দেখো আমরা না দ্বিতীয় শক্তি স্তরে পাচ্ছি। তাহলে যদি দ্বিতীয় শক্তি স্তরে পাই তাহলে ওর ভালো নাম 2s, এটার ভালো নাম 2p। বাবুটা কোথার? দোতলার। বাবুটা কোথার? 4 তলার। আসলে 2s এর ব্যাখ্যাটা কি জিনিস? 2s এর যদি তুমি এলিব্রেট করো তাহলে দাঁড়াবে দ্বিতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর 2s। কি 2s কি? 2s হচ্ছে কি 2s, 2s কি দ্বিতীয় শক্তি স্তরের এস উপশক্তি স্তর। তোমাকে যদি কেউ বলে 2p কি, তাহলে তুমি 2p কি বলবা? দ্বিতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর, দ্বিতীয় শক্তি স্তরের পি উপশক্তি স্তর। তাহলে এগুলো সব উপশক্তি স্তর। এখন এস পি এগুলোকে আসলে অরবিটাল না বলে উপশক্তি স্তর বলাই শ্রেয়। বৃহত্তর সেন্সে তুমি কি বলতে পারো? বৃহত্তর সেন্সে তুমি অরবিটাল হয়তো বলতে পারো, কিন্তু একে প্রকৃত পক্ষে মানে একদম রিয়েল যদি বলতে হয় তাহলে তোমাকে এসপি এদেরকে আসলে অরবিটাল না বলে কি বলতে হবে? উপশক্তি স্তর বলাটাই উপযুক্ত। তাহলে এখন দেখো দুটো পেলাম, এন এর মান 1, এন এর মান 2।
টু, দুটোর জন্য তাহলে n এর 1 2। আমি আরেকটি দেখাবো তারপরে যাতে তোমরা পারো। এখন যদি মনে করো n সমান সমান 3 হয়, তাহলে n ইকুয়াল 3 হলে তাহলে n এর মান কত? 3। তাহলে l হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এই হাইফেন মানেই এবার থেকে, তাহলে ওখানে আর কিছু লিখবো না, বাংলা না লিখলেও চলবে। তাহলে এল হবে 0 থেকে n মাইনাস 1 পর্যন্ত। এখন আসো তাহলে এল সমান সমান 0 দাও, দিলাম, থেকে কি 3 বিয়োগ 1। এখন যেটা দাঁড়ালো তাহলে 0 থেকে 2। 0 থেকে 2 মানে কি? ভেতরের 1 নিজের থেকে আনতে হবে, এটি হচ্ছে এর মূল কথা। এইটুকু আমরা ওই 1 থেকে 5 রোল এইটা দিয়ে প্রকাশ করেছিলাম। তাহলে 0 থেকে 2 মানে কি? 0 1 2, 0 1 2। তাহলে এল মানে এল এর মান, এন এর মান যদি 3 হয়, এল এর মান 0 থেকে 2, 0 থেকে 2 মানে 0 1 and 2, তিনটা। তাহলে এন এর মান 3 হলে এল এর মান 3টা। এখন আসো তাহলে এইটা এন আর এইটা এল, তাহলে যদি এন এর মান 3 হয়, কি হয়? 3 হয়। দেখো এন এর মান 3 হয়, তাহলে এল এর মান একটা 0, আরেকটা 1, আরেকটা 2। সূত্র যদি ব্যবহার করি, কারণ সূত্র হচ্ছে এইটার মূল কথাটা এইটা, তাহলে এন 3 হলে এল হবে 0 1 and 2। যদি 0 হয় অলওয়েজ এস, আর যদি 1 হয় অলওয়েজ পি। এখন যদি তৃতীয় আর একটা পাই, এল এর মান 2, তাহলে হচ্ছে ডি। অর্থাৎ এল সমান সমান 2 হলে ডি উপশক্তি স্তর। তাহলে এবার যখন এন এর মান 3, তাহলে এল 3টা। তাহলে যদি 3 in 1 হয় তাহলে 3টা বাচ্চা হতেও পারে, অনেকে 3টা। তাহলে মনে করো পরিমাণ, সমীরণ, আর একটা ধরো নসিমন। তাহলে এখন এই 3টা যদি আসলো, তাহলে এই ডিটা তুমি বলবা যে এল এর মান 2 হলে ডি কেন? তাহলে কেন তার নাম নসিমন? কারণ তার নাম রাখা হয়েছে ওইটা, এই জন্য তো ওইটা নসিমন। এখন বিজ্ঞানীরা ওর নাম রেখেছেন ডি, কি নাম রেখেছেন? ডি, তাই তার নাম ডি। এখন এই চারটা জায়গা থেকে এসেছে, কোথা থেকে এসেছে আমরা জানবো সেটা। তাহলে এখন এর রিয়েল নাম কি? আসলে এটা রিয়েল নাম এবার 3 কেন? এই সবগুলা কোথায়? দেখো সবগুলো খেয়াল করো, সবগুলো না কোথায় পাচ্ছি? তৃতীয় শক্তি স্তরে পাচ্ছি। তাহলে এইটা 3s, এইটা 3p, এইটা 3b। তাহলে তৃতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 3টি, দ্বিতীয় শক্তি স্তরে উপশক্তি স্তর 2টি, প্রথম শক্তি স্তরে উপশক্তি স্তর 1টি। কটি? 1টি। এখন যদি এন এর মান 4 হয়, কি হয়? 4। তাহলে দেখো এন এর মান 4 হলে এন 4, তাহলে আমরা যদি 4 এটা যদি যাই, তাহলে দেখো কি হয়? তুমি যদি কোনো সূত্র না বসিয়ে ডাইরেক্ট করতে চাও, তাহলে কি করবা? এল অলওয়েজ স্টার্ট উইথ 0। তাহলে এল সবসময় না 0 দিয়ে শুরু হয়? তাহলে এল অলওয়েজ স্টার্ট উইথ 0, তাহলে এল সবসময় 0 দিয়ে শুরু। তাহলে তুমি সূত্র বসাবে না, ডাইরেক্ট বসাবো, 0 থেকে শুরু করবা। তোমরা বিভিন্ন অনুষ্ঠানে যখন আগে মাইক্রোফোন ঠিক করে যায়, দেখবা সে কিন্তু এসে কি বলে? হ্যালো মাইক্রোফোন, হ্যালো হ্যালো, 0 1 2 3 4 5 6 7 8 9 0, হ্যালো 0 1 2, শুরু করে 0 দিয়ে। কাজে সহকারী কোয়ান্টাম সংখ্যা হচ্ছে হ্যালো মাইক্রোফোন। কি দিয়ে শুরু করবা? 0 দিয়ে শুরু করবা। কি দিয়ে শুরু করবো? 0। 0 থেকে শুরু করে এর চেয়ে এক কমে এসে দাঁড়াবা। তাহলে 0 1 2 3। তাহলে যখনই 4, তখন 0 1 2 3। তাহলে যদি এন 5 হয়, কি হয়? তাহলে দেখো এন এর মান 4 দিয়ে এটা আসলাম। তাহলে এন ইকুয়াল 5 যদি হয়ে যায়, তাহলে এন 5, তাহলে এল হবে আবার 0 দিয়ে শুরু, এর চেয়ে এক কম। তাহলে 0 1 2 3, দেখো 4, 4টা, তাহলে 5টা হয়ে গেল, তারপরে আরেকটা। তাহলে 0 1 2 3 4। এবার প্রশ্ন হচ্ছে যদি 0 1 2 3 হয়, এই পর্যন্ত তো আসলাম,
এখন যদি এল এর মান 3 হয় তাহলে হচ্ছে এফ উপশক্তি স্তর। কি, এল এর মান যদি কত হয় 3, তাহলে এটা কি কি হবে 4s 4p 4d 4f। তাহলে একটু খেয়াল করো, এন এর মান যদি 4 হয়, কি এন এর মান যদি 4 হয় 4, তাহলে উপশক্তি স্তর 4টা, কি কি 0 1 2 3। আর এই উপশক্তি স্তর 4টার সিম্বলিক যা দিয়ে প্রকাশ করবো তা হচ্ছে 4s 4p 4d 4f। প্রশ্ন হচ্ছে যদি এন এর মান 5 হয় তাহলে তো 5টা পেয়েছি, তাহলে কি দিয়ে প্রকাশ করব? হ্যাঁ, যদি এল সমান সমান 4 হয়, এসপিডিএফ এইটাকে জি উপশক্তি স্তর দিয়ে প্রকাশ করে, কি জি। এখন প্রশ্ন হচ্ছে বিজ্ঞানীরা পরমাণু তো আবিষ্কার হচ্ছে, আরো হয়তো আবিষ্কার করবে। তারা বুঝেছেন যে ভবিষ্যতে যদি সংসার বড় হয়, পরমাণু অনেক বড় হয়ে গেল, তখন তারা থাকবে কোথায়? এই জন্য ওদের থাকার আর কিছু জায়গা তারা নির্ধারণ করে রেখেছেন। এসপিডিএফ জিএইচআই, ভবিষ্যতে হয়তো আমরাও যদি না পাই, পরবর্তী নেক্সট জেনারেশন হয়তো বা এই উপশক্তি স্তরগুলো পেয়ে যাবে। তাহলে এখন যদি এইটা হয় তাহলে এখানে 5টা, কি কি নাম 5s 5p 5d 5f। এরপরে বলবো 5, দেখো এখানে কি বলেছি জি। এখন একটু জানতে হবে, কি জানতে হবে হচ্ছে এই এল এর মান যে কটাই পাওয়া যাক না কেন, এখন পর্যন্ত এসপিডিএফ এর বাইরে আর কোনো উপশক্তি স্তরে ইলেকট্রন যায় না। কাজে এন এর মান যতই হোক, এল এর সর্বোচ্চ 4টা মান ব্যবহারযোগ্য বা গ্রহণযোগ্য। তাহলে এই মানের সাথে কিন্তু 5টা মান হবে, দ্যাটস রাইট। তুমি এন এর মান 5 হলে 5টাই হবে, কিন্তু তাহলে কি বুঝলা, মান 5টা হবে কিন্তু ব্যবহারযোগ্য 4-এর বেশি নাই। কারো যদি অনেকগুলো বাসায় রুম থাকে, মনে করো 6-7টা রুম,